অগ্নি পরীক্ষা পর্ব ৭। অগ্নি পরীক্ষা পর্ব ১৩। অনু ফোনটা হাতে নিয়ে নাম দেখতেই খুশিতে লাফিয়ে উঠল। অনুর উত্তেজনা দেখে রাজ একটু অবাকই হয়ে যায়। অনু ফোনে কথা বলছে, তবে এপার থেকে ওপারের ব্যক্তির কোনো কথা শোনা যাচ্ছে না। রাজ বলল, বাবা, এটা আবার কি? যার ফোন পেয়ে এমন পাগলের মতো লাফাচ্ছে? অনু বলছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যাট লিস্ট তোমার তো মনে আছে যে গতকাল আমার জন্মদিন ছিল। উত্তেজিত হয়ে জন্মদিনের কথা মুখ ফসকে বলে ফেলায় রাজ আর রীনা দেবী অবাক হয়ে অনুর মুখের দিকে তাকায়, কিন্তু অনুর সেদিকে মন নেই। সেই অনুর মন আপাতত মিস্টার ইডিয়েটের ফোনে। হোয়াট? তুমি কালকে রাতে কলকাতায় ফিরেছো আর আমাকে আজকে এখন সেটা বলছো? টায়ার্ড না মাথা? আচ্ছা, এই সৌম, বলছি আজ একবার দেখা করবে? তোমার সাথে আমার অনেক কথা আছে। তোমাকে সব বলতে না পারলে আমি শান্তি পাচ্ছি না। অনেক কিছু ঘটে গেছে সৌম আমার জীবনে। আমার এই মুহূর্তে তোমাকে খুব প্রয়োজন। বলছি বিকেলে আমাদের দেখা করার সেই জায়গায় দেখা করছি তাহলে। বাই। ওপাশের ব্যক্তির কথা শোনা যাচ্ছে না। অনু ফোন রাখলে রীনা দেবী বললেন, আমরা তোর আপনজন হতে পারিনি সেটা জানি, তবু এতটাও কি পর যে গতকাল তোর জন্মদিন ছিল আর একবারও তুই বললি না আমাদের? না মানে মণিমা, আসলে থাক অনন্যা, এটা আমি তোমার থেকে আশা করিনি। কাল যখন তুমি কাঁদছিলে তখন আমি জিজ্ঞেস করলাম, তুমি তখনও কিছু বললে না। এই আমাদের ফ্রেন্ডশিপ? হ্যাঁ, আসলে রাজ, নিজে থেকে আর নিজের খুশি আনন্দের জন্য কিছু বলতে ভালো লাগে না গো। প্লিজ কিছু মাইন্ড করো না, একটু বোঝার চেষ্টা করো আমাকে। বেশ, তবে কলেজ ফেরত তুমি যে তোমার ফ্রেন্ডের সঙ্গে মিট করবে, পারলে একটু তাড়াতাড়ি ফিরে এসো। এইটুকু অনুরোধ রাখবে তো নাকি? আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস বাবাই? আমার মনে কখন কি চলে সেটা তো তোমার থেকে ভালো কেউ জানে না মা। বেশ, আমার অনেক কাজ আছে, তবে অনু, বাবাই যা বলল মনে থাকে যেন। হ্যাঁ মণিমা। আচ্ছা, এটা কি তোর সেই বন্ধু যার কথা তুই বলেছিলিস ব্যাঙ্গালোরে থাকে? হ্যাঁ মণিমা, ওর নাম সৌম্যজিৎ মুখার্জি। আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে বিবিএ পড়ার সময় ভর্তি হয়েছিলাম, সৌম্য তখন এমবিএ পাশ করে আমাদের কলেজেই জুনিয়র প্রফেসর ছিল। ও খুব মিডল ক্লাস ফ্যামিলির ছেলে হলেও কলেজের প্রথম দিন থেকে খুব ভালো বন্ধুত্বসুলভ সম্পর্ক হয়ে যায় আমাদের। কলেজের বাইরেও ও আমার ফ্রেন্ডসদের সাথে, কখনো আমার সাথে প্রচুর টাইম স্পেন্ড করতো। তাই কলেজে স্যার বললেও বাইরে নাম ধরেই ডাকি। গত বছর ও হঠাৎই আমাদের কলেজের ব্যাঙ্গালোরে যে ব্রাঞ্চটা আছে না, ওখানে ওকে পাঠিয়ে দেওয়া হয়। তবে কাল রাতে কলকাতায় ফিরে এসেছে। একটা সেমিনারের জন্য ওকে লন্ডনও যেতে হয়েছিল, তাই ওর সাথে আমি কন্ট্যাক্ট করতে পারছিলাম না। তবে এখন থেকে বললো পার্মানেন্টলি কলকাতায় শিফট করে গেল, আর 2-3 দিন পর থেকে ও আমাদের কলেজে জয়েন করবে। তাহলে তুই তোর বন্ধুকে নিয়ে আসিস, বলেছিলিস আলাপ করাবি আমার সাথে। ঠিক আছে মণিমা, আমি ওকে বলবো। আমাকেও তো দেখতে হবে কে এই সৌম্যজিৎ। তার সাথে অনুর সম্পর্ক শুধুই কি বন্ধুত্ব নাকি তার থেকেও বেশি? মুখে না বললেও আমি তো প্রথম দিন থেকেই অনুকে আমার ঘরের লক্ষ্মী ভেবেছি। মনে মনে সবসময় চেয়েছি আমার বাবাই মিঠি অনুকে নিয়ে আমার সুখী সংসারের ছবি। আমি তো সবসময়ই ঠাকুরকে বলি বাবাই যেন মন থেকে অনুকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করে। আমার ঘরে আবার অনুর কোল জুড়ে একটা নাতি নাতনি আসুক, ওরা সুখী হোক জীবনে। আমি অঞ্জলিকে নিজের সন্তানের মতোই ভালোবেসেছি সবসময়। আজ ওকে সন্তানের আসনেই রাখি, কিন্তু আজ যখন অঞ্জলি নেই, আমি কিছুতেই বাবাই আর মিঠিকে কষ্ট পেতে দেব না, যখন অনু মিঠিকে আর মিঠি অনুকে এত ভালোবাসে। এরপর যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। রাজ নিজের অফিসে আর অনু কলেজে। রাজ নিজের অফিসে নিজের চেয়ারে বসে কিছু ভাবছে, এমন সময় সুজয় এলো। দাদা, বলছি আমি একটু নিউ মার্কেট যাব বিকেলে,
আমাদের ক্লায়েন্ট রায়চৌধুরীদের ইভেন্টের জন্য কিছু অর্ডার আছে, সেগুলো কিনতে। রাজ কিছু একটা ভাবলো, তারপর বলল, না, তোর যাওয়ার দরকার নেই। আমার একটু নিউ মার্কেট যাওয়ার দরকার আছে, কারণ 2-3টে আমার ডিজাইন করা ড্রেসের অর্ডার আছে, আর তার সরঞ্জাম কিনতে হবে। তুই একটা কাজ কর, কি কি লাগবে বলে দে, আমি নিয়ে আসব। আর আমি তিতলিকে একটা কাজ দিয়েছি, আমি চাই তুই তিতলির সঙ্গে থাক। বুঝতে পেরেছিস? ঠিক আছে দাদা, আমি মোবাইলে সব লিস্ট করে রেখেছি, সেটা তোমাকে হোয়াটসঅ্যাপ করে রাখছি তাহলে। হ্যাঁ, আর একটা কথা শোন, মাছ তোকে আর তিতলিকে একটু বাড়িতে ডেকেছে। আজ আমাদের বাড়িতেই সবার ডিনারের নিমন্ত্রণ, বুঝতে পারলি? আজ কিছু আছে দাদা, মানে ডিনারে নিমন্ত্রণ, আবার তিতলিকে তুমি কী সব কাজ দিয়েছো। গতকাল অনন্যার জন্মদিন ছিল, কিন্তু তিনি আমাদের কিছু বলেননি। আজ কথায় কথায় জানতে পেরেছি, তাই মা আর আমার দুজনেরই ইচ্ছে যে সবাই মিলে একটু আনন্দ করব। অনন্যাকে একদিন পরে হলেও একটু আনন্দ উপহার দেওয়া। ও, তাই আজ তিতলি এত ব্যস্ত নাকি? মা ওকে কিছু কাজ দিয়েছে, আর অনন্যার জন্য শপিংয়ের দায়িত্ব দিয়েছে। আচ্ছা দাদা, একটা কথা বলি, অনন্যাদি অনেক বদলে গেছে আজ। আগে অনন্যাদি আর আজকের অনন্যাদির মধ্যে অনেক পার্থক্য, কিন্তু যাই বলো। আসলে কারোর ভালোবাসা না পেয়েও এমন হয়ে গিয়েছিল। আর ওর ওই বাড়ির মা দাদাভাই তো একটু অন্যরকম, তাই অনন্যাও এমন হয়ে গিয়েছিল। কিন্তু জানিস, বেসিক্যালি মেয়েটা কিন্তু খুব ভালো, ওর মনটা খুব ভালো। সেটা আমি ওই বিয়ের দিনই বুঝতে পেরেছি। আজও প্রতিটা মুহূর্তে টের পাই। আজ তো নিজেকে শুধরে নিয়েছে অনন্যাদি, তবু কি একটা সুযোগ পেতে পারে না? মানে বুঝতেই পারছো কি বলছি। কিসের সুযোগ? কি বলতে চাইছিস তুই? মানে তুমি আজ অনন্যাদিকে নিয়ে নতুন করে কি কিছু ভাবতে পারো না? মুখে যতই মিথ্যে মিথ্যে বলো, সে তো তোমারই বিবাহিতা স্ত্রী। যে কারণেই হোক, ভগবান সাক্ষী রেখে তো তার স্মৃতিতে সিঁদুর তুমি দিয়েছ। সুজয়, ওর মনে আমার প্রতি তেমন কিছু নেই। এসব বাজে বকা বন্ধ কর, বুঝতে পারলি? এমনভাবে বলছো যেন তোমার মনে কিছু আছে, আর অনন্যাদির মনে তোমার প্রতি ফিলিংস নেই বলে নতুন করে কিছু ভাবতে পারছো না তুমি। তোকে একটা কাজ দিয়েছি তো আমি, সেটা গিয়ে করগে যা, আমার মাথা খাস না। আর সব কিছুর মূলে না তুই, জানিস তো। বিয়ের দিনও মাথা খেয়েছিলি, তাই বিয়েটা করতে বাধ্য হয়েছিলাম, তাই এখন আর মাথা খাবি না। ঠিক আছে, তোমার মাথা নিয়ে তুমিই বসে থাকো। সুজয় চলে গেল। রাজ এবারে ভাবতে বসল। মা যা দেবে দেবে, কিন্তু অনন্যাকে আমার কিছু একটা গিফট দেওয়া উচিত। কিন্তু কি গিফট কিনবো? অনন্যা আমাদের বাড়িতে আসার পর ওর প্রয়োজনীয় জামাকাপড়, জিনিসপত্র, আর সেদিন শপিং মলে শাড়ি আর কুর্তি এইসব ছাড়া ওকে কখনো স্পেশালভাবে কোনো গিফট দেওয়া হয়নি। কি কিনবো সেটাই ভাবছি, কিন্তু ওর পছন্দ অপছন্দ বিশেষ কিছুই তো আমি জানি না। আচ্ছা, ব্র্যান্ডেড রিস্ট ওয়াচ কিনলে কেমন হয়? আইডিয়াটা মন্দ নয়। তাহলে এসপ্ল্যানেড থেকেই কিনে নেব। ঠিক আছে। বিকেল তখন 4টে বাজে। নির্দিষ্ট জায়গায় অনু বসে সৌম্যর জন্য অপেক্ষা করছে। 4:15 নাগাদ সৌম্য এসে দেখল অনু আগে থেকেই এসে অপেক্ষা করছে মিলেনিয়াম পার্কের ভিতরে একটা বেঞ্চে। আর সেখানে বসে অনু এক মনে গঙ্গা দেখছে। এটা ওদের পুরনো আড্ডার জায়গা। সৌম্য দেখতে শুনতে বেশ হ্যান্ডসাম, রাজেরই মতো। বয়সে দুজনে হয়তো এক, তবে হাইটটা রাজের থেকে একটু বেশি, ওই 6 ফুট মতো। আজ সে একটা লাইট ব্লু জিন্স আর একটা সাদা স্লিম ফিট টি শার্ট পরেছে। বেশ ভালোই লাগছে সৌম্যকে। সৌম্য অনুর পাশে এসে বসতে বসতে বলল, আপনি আবার কবে থেকে সময় মতো আসা স্টার্ট করলেন ম্যাডাম? যেদিন থেকে নিজেকে বদলে ফেলতে শুরু করলাম, তখন থেকে অনেক বাজে অভ্যাস বদলে নিয়েছি। বদলে ফেলেছো মানে? কি হয়েছে অনু? তোমাকে এতটা অন্যরকম লাগছে কেন? অন্যরকম? তা সেটা ভালো না খারাপ? দেখো, আমার কাছে তুমি সবসময় ভালো,
কিন্তু অনু, তোমার তো বিয়ে হয়েছিল, মানে হাতে শাঁখা, কপালে সিঁদুর, মানে এইসব কোথায়? মানে এই তুমি আমাকে সব কথা খুলে বলো তো। অনু কেঁদে ফেলে, সৌম্যকে জড়িয়ে ধরে, আর সৌম্য দুহাতে জড়িয়ে নেয় অনুকে। তারপর সৌম্য বলে, আরে কি হয়েছে আমাকে বলো। তুমি তো ভালো করে জানো অনু, তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। আমার লাইফে কতটা ইম্পর্টেন্ট তুমি, সেটাও তুমি খুব ভালো করেই জানো। পারতাম না আমি অনু তোমাকে চোখের সামনে অন্য কারোর হতে দেখতে, তাই তোমার বিয়ের সময় কলকাতায় না এসে সেমিনার অ্যাটেন্ড করতে লন্ডনে চলে গিয়েছিলাম, যাতে আমাকে ফোন করলেও তুমি না পাও। কারণ আমি তোমার সঙ্গে কথা বললে দুর্বল হয়ে যাব, কিন্তু কলকাতায় ফিরে এসে তোমার জন্মদিনে তোমাকে উইশ না করে থাকতে পারিনি, তাই আজ ফোন করেছিলাম। অনু, কি হয়েছে আমাকে বলো। এই চোখ মুছে সব বলো। সৌম্য নিজের হাতে অনুর চোখ মুছিয়ে দেয়। অনু সৌম্যকে সব কথা বলল। ওর নিজের কেউ না থাকা, রাজের সঙ্গে বিয়ে, 1 বছর পর ওদের ডিভোর্স, রাজের সঙ্গে বন্ধুত্ব, অনুর কলেজ জয়েন করা, ইনস্টিটিউশনে পড়ানো, সব কিছু। সৌম্য বলল, এত কিছু ঘটে গেল, আমি তো কিছুই জানি না। মাই গড, কেন যে সেদিন আমি কলকাতায় আসলাম না তোমার বিয়েতে। একটা বিয়ে ভেঙে গেল বলে আবার একটা মিথ্যে বিয়ের সম্পর্ক। আজ একটা কথা রাখবে অনু? বলো। তোমার পাশে আমাকে থাকতে দেবে অনু? তোমাকে আমি খুব ভালোবাসি। জানি তুমি একটু হলেও বুঝতে পারতে, তবে তোমাদের সেম স্ট্যাটাসে ছিলাম না তো, তাই মুখ ফুটে কোনোদিন মনের কথা বলতে পারিনি। চোখের সামনে তোমাকে অন্য কারোর হতে দেখতেও পারতাম না আমি, তাই তোমার নিমন্ত্রণ সত্ত্বেও সেদিন আসতে পারিনি। তবে সেদিন আসলে আমি তোমাকে একটা মিথ্যে সম্পর্কে জড়াতে দিতাম না। এটা ভেবো না আমি তোমার খারাপ সময় তোমাকে এইসব কথা বলে তোমার মনের উপর কিছু চাপিয়ে দিচ্ছি। শুধু চাই যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে থাকার অধিকার, তোমার বিশ্বাস আর ভরসা। তো এইটুকু কি আমার প্রাপ্য হতে পারে না অনু? অনু সৌম্যর বুকের মধ্যে থেকেই বলল, তুমি জানো না তুমি আমার বেস্ট ফ্রেন্ড, কতটা বিশ্বাস আর ভরসা করি আমি তোমাকে। জানি তো, তাই না তোমার চোখের জল আমি দেখতে পারি না। শুধু সেই আগের অনুকে আর দেখতে চাই না, তবে আগের মতোই হাসি খুশি দেখতে চাই। তো ম্যাডাম, গতকাল আপনার জন্মদিন গেছে, আপনাকে কিছু গিফট তো দিতে হবে নাকি? কি গিফট দেবে বলো? সেদিন বাপির পয়সার অহংকার থাকা সত্ত্বেও তোমার আমার কাছে হ্যাংলামিটা ছিল, আর আজ নিজে চাকরি করেও সেই হ্যাংলামিটা আর গেল না। বার্থডে ট্রিটে কি খাওয়াবে আমাকে বলো? যা বলবে সেটা খাওয়াতে আমি রাজি, তবে তোমার পছন্দ তো এসপ্ল্যানেড স্পোর্টস ক্যান্টিনের মুঘলাই। চলো, আমারও বড্ড খিদে পেয়েছে। আর শোনো, আমি মণিমা আর রাজকে বলেছি তোমার সাথে দেখা করাবো। তোমাকে কিন্তু অবশ্যই আমার সাথে বাড়ি যেতে হবে। ঠিক আছে, তা আপাতত আমার সঙ্গে চলুন। এরপর সৌম্য অনুকে নিয়ে এসপ্ল্যানেডের স্পোর্টস ক্যান্টিনে গেল। তারপর সেখানে খেয়ে দিয়ে একটু গল্প করে। অনুকে নিয়ে একটা কেক শপে গেল। সেখানে একটা ছোট্ট কেক অনুকে খাইয়ে অনুর জন্মদিনে একটু আনন্দ আর খুশি উপহার দেওয়ার চেষ্টা করলো। অনু বলল, এই তুমি কি শর্টকাটে কেক খাইয়ে আমার গিফট মিটিয়ে দিচ্ছ? মোটেই না, এটা ট্রেলার। তবে তোমার আর কি চাই বলো? আইসক্রিম খাবো, এর থেকে বেশি কিছুই আমি চাই না সৌম্য। অনেক বিলাসিতার মধ্যে বড় হয়েছি, যেটা আমার প্রাপ্য ছিল না। তাই আর বিলাসিতার মধ্যেই জীবন কাটিয়ে কারোর কাছে লোভী অপবাদ নিতে পারবো না। সত্যি যদি আমি লোভী হতাম তাহলে এমন সময় আমার আসতো না। সঞ্জয়ের পরিবারের কথা মতো বাপের থেকে সব বুঝে নিতাম, আর তখন আবার হয়তো অন্যরকম সময় আসতো। যাই হোক, আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, চলো। ঠিক আছে, চলুন। এরপর সৌম্য আর অনু সিম পার্ক মলের পার্কিং এরিয়ায় দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল, আর অনু বক বক করেই যাচ্ছিল। সৌম্য অনেক দিন পর অনুকে এমন হাসি খুশি আর আনন্দে দেখে এক দৃষ্টে ওর দিকে তাকিয়েছিল।
অনু সেটা লক্ষ্য করে সফটি আইসক্রিম সৌম্যর নাকে লাগিয়ে দিয়ে বলে, এমন হাঁ করে কি দেখছো? তোমাকে। তোমার জীবনে তো এত কিছু ঘটে যাওয়ার পরেও সেই মিষ্টি মাখা হাসি মুখটা দেখতে আজও বড্ড ভালো লাগছে। সৌম্য নিজের আইসক্রিমটা অনুর নাকে লাগিয়ে দেয়, তারপর বলে, বুঝলেন ম্যাডাম? ইডিয়েট, দিল আমার নাকে লাগিয়ে। আমি তো সারা জীবন তোমার কাছে তোমার সব থেকে কাছের ইডিয়েট বন্ধুটা হয়েই থাকতে চাই। বন্ধুত্বের জায়গায় তুমি লয়াল, তাই তোমার জ্বালাতন আমি সহ্য করি, না হলে না। কলেজে সবাই জানে আদতে কে কাকে জ্বালায়। বেশ করবো, জ্বালাবো। বলে অনু সৌম্যর চুলটা ঘেঁটে দিল। দুই বন্ধু দুজনের মধ্যে আনন্দে এতটাই মেতেছিল, তাই খেয়াল করেনি একজনের দৃষ্টি বহুক্ষণ ধরেই তাদের উপরে ছিল। সেটা কে আশা করি আর বলতে হবে না। সৌম্য বলল, চলো এবার তোমার জন্য একটা গিফট কিনবো, এরপর তোমার সাথে তোমাদের বাড়িতে যাব। আরে আবার কি গিফট দেবে? কেক খাওয়ালে, আইসক্রিম খাওয়ালে, আবার কি? আমি জানি তোমার জীবনে অনেক কিছু ঘটে গেছে, আজ তোমার জীবনে মনে অনেক পরিবর্তন এসেছে। তুমি আজ নিজে যথেষ্ট ইনকাম করে নিজের প্রয়োজন মেটাতে পারো। তবু তুমি আমার প্রিয় বন্ধু অনন্যা। তুমি আমার সেই বন্ধু অনন্যা যার এত বড়লোক বন্ধু থাকা সত্ত্বেও জন্মদিনে আমার থেকে গিফট না পেলে ভালো লাগতো না, যে কখনো আমাকে প্রফেসর বলে মানেইনি। তোমাকে তো প্রফেসর বলে মানিইনি আমি কোনোদিন, কলেজের প্রথম দিন থেকে। কলেজের গেটে প্রথম ধাক্কা, তারপর ফ্রেন্ডশিপ, আর আজ আমরা বেস্ট ফ্রেন্ড। সেই দিনগুলো কত ভালো ছিল, তাই না? তোমার সব কটা বন্ধুর সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল, তবে তোমার আর আমার বন্ধুত্বটাই টিকে গেল একমাত্র। অনু পুরনো সময় মনে পড়লেই আবেগপ্রবণ হয়ে পড়ে সৌম্যকে জড়িয়ে ধরল, আর সৌম্য অনুকে। অনু বলল, কলেজে কষ্ট করে স্যার বলতাম, আর বাইরে সৌম্য দা বললেই তুমি খেপে যেতে। সৌম্য অনুকে জড়িয়ে ধরেই মুখটা নিচু করে অনুর কানের কাছে গিয়ে, সরি ম্যাডাম, আমি আপনার বেস্ট ফ্রেন্ড হয়ে বেশ আছি, তবে দাদা হতে পারবো না। শয়তান কোথাকার। অনু সৌম্যর বুকে মুখ গুঁজে নেয়। চলো, তোমার রিস্ট ওয়াচ ফেভারিট, তাই তোমার জন্য একটা ঘড়ি কিনবো। এরপর সৌম্য অনুর ঘাড়ে এক হাত দিয়ে অনুকে নিয়ে ওয়ার্ল্ড অফ টাইটানের দিকে গেল। তবে অনুর মনে হলো ওরা শোরুমের দিকে ঘুরতেই শোরুমের সামনে থেকে একটা বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। বাইকটা চেনা, তবে হেলমেট পরে থাকায় চালকের মুখটা দেখতে পাওয়া যায়নি। শোরুমের একদম কাছে যেতে বাইকটাও দূরে হারিয়ে গেল, তাই বাইকের নাম্বারটাও দেখা যায়নি। সৌম্য বলল, কি তখন থেকে এদিক ওদিক দেখছো বলো তো? না, মনে হলো রাজকে দেখলাম। তুমি তো ওকে চেনো না, আর আমি সাইড করে দাঁড়িয়েছিলাম তাই দেখিনি। তবে আমি শোরুমের দিকে ঘুরতেই ও বাইক নিয়ে বেরিয়ে গেল, হেলমেট পরা, তাই মুখটা দেখতে পাইনি। তুমি ভুল দেখেছো। রাজদীপ বাবু হলে নিশ্চয়ই তোমাকে দেখে এগিয়ে এসে কথা বলতেন। আরে উনি অন্য কেউ হবেন। মুখে হেলমেট থাকলেও রাজকে চিনতে আমি ভুল করব? ইম্পসিবল। তবে ও আমাকে দেখে এলো না কেন আমাদের কাছে? আরে সেটাই তো বলছি, উনি ছিলেন না। আবার হতেও পারে যে তোমার কথা সত্যি, রাত ছিলেন, তবে ওনার হয়তো কোনো ইম্পর্টেন্ট কাজ আছে তাই আর লেট করলেন না। আচ্ছা ঠিক আছে, বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে নিও। এখন চলো, তোমাকে তো আবার তাড়াতাড়ি ফিরতে হবে। সন্ধ্যে 7:30 নাগাদ অনু বাড়ি ফিরল, সঙ্গে সৌম্য। তবে বাড়ি ঢুকতে অনু দেখল বাড়ির গেট খোলা, ভিতরে পুরো অন্ধকার। পাশাপাশি সব বাড়িতে আলো আছে, এমনকি রাস্তাতেও আলো আছে। হয়তো রাজ এখনো ফিরেছে কি ফেরেনি, ঘরে রীনা দেবী আর মিঠি আছে, এই ভেবে অনু বেশ উত্তেজিত হয়ে উঠল। কোনো মতে গেট খুলে দেখল ড্রয়িং রুমের এন্ট্রান্সের দরজাটাও খোলা। অনু সৌম্যকে নিয়ে ভিতরে আসে। অনু ডাকে, মণিমা, ও মণিমা, মায়াদি, কোথায় তোমরা? মিঠি। ঘর তো সব অন্ধকার, দরজা ফরজা খোলা। মণিমা, কি হলো বলো তো দেখি?
সবাই কোথায় গেল? আরে তোমরা কোথায়? আমার তো ভয় লাগছে। এরই মধ্যে দুম করে একটা কিছু ফাটার আওয়াজ হলো, আর তার সঙ্গে সঙ্গে সব আলো জ্বলে উঠল। সাথে বেলুনে ভরা গোলাপ পাপড়িতে ঘর ভরে গেল। কোথাও থেকে মিঠির গলার আওয়াজ শোনা গেল, হ্যাপি বার্থডে মিষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই মিলে হ্যাপি বার্থডে টু ইউ গাইতে শুরু করলো। অনু সকলকে দেখে, সবকিছু দেখে বেশ অবাক হয়ে গেছে, চোখটাও ভিজে গেছে। তাই অনু মিঠিকে কোলে নিতে যায়। মিঠি বলে, আমি কথা বলবো না তোমার সাথে, তোমার সাথে আমার আড়ি। আমি আবার কি করলাম যার জন্য আমার মিঠি সোনার আমার উপর অভিমান হলো? তুমি পাপা ঠাম্মুকে কেন বলনি তোমার বার্থডে? ভুল হয়ে গেছে মিঠি সোনা, এই দেখো আমি কান ধরছি, দেখো। ঠিক আছে, প্রথমবার তাই ক্ষমা করে দিলাম। মিঠির কথা শুনে সবাই হেসে ফেলল। আর তখন মিঠি সৌম্যকে দেখল, জিজ্ঞাসা করল, তুমি কে গো? অনু বলল, তোমার যেমন স্কুলে বেস্ট ফ্রেন্ড আছে, এটা আমার বেস্ট ফ্রেন্ড। এবার সৌম্য বলল, হ্যালো মিঠি, এনো এইটা তোমার জন্য। সৌম্য মিঠিকে একটা চকলেটের বক্স দিতে গেলে মিঠি বলল, তোমার নাম কি? পাপা বলেছে অচেনা কারোর থেকে কিচ্ছু না নিতে। আমার নাম সৌম্যজিৎ মুখার্জি, তোমার একটা আঙ্কেল আমি। এবার তুমি পাপাকে জিজ্ঞেস করো নেবে কিনা। রাজের দিকে তাকালে রাজ মাথা নেড়ে সম্মতি জানায়। থ্যাংক ইউ আঙ্কেল। সৌম্য মিঠিকে আদর করে। সৌম্য রাজের সামনে গিয়ে, হ্যালো, আমি সৌম্য, আপনাদের সম্পর্কে অনেক শুনলাম আপনার এই বান্ধবীর কাছে। বাহ, শুনে ভালো লাগলো। আমার বান্ধবী তবে আপনাদের কাছে আমাদের নিয়ে গল্প করার সময় সুযোগ পেয়েছে। অনু তাকিয়ে আছে। সৌম্য বলল, মানে মানে বুঝতে পারলাম না। না মানে আপনাদের দুই বন্ধুর এতদিন পরে দেখা হলো, আর সেখানে আপনারা নিজেদের কথা ছেড়ে আমাদের নিয়ে গল্প করে সময় কাটালেন, এটাই বলছি আর কি। তবে আপনার কথা কিন্তু আমাদের বলেছেও। রীনা দেবী বললেন, সৌম্য তুমি বসো, আজ আমাদের বাড়িতে তুমি প্রথম এলে। সৌম্য রীনা দেবীকে প্রণাম করে, তারপর বলে, আমাকে নিয়ে এত ব্যস্ত হবেন না কাকিমা, আপনাদের সঙ্গে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। আপনার এই মেয়ের মুখে আজ আপনাদের অনেক কথা শুনেছি। ওর জীবনে এমন একটা খারাপ পরিস্থিতিতে রাজদীপবাবু আর আপনি যেভাবে অনুর পাশে ছিলেন এবং আজও আছেন, সেখানে অনুর একজন কাছের বন্ধু হিসেবে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। রীনা দেবী বললেন, কৃতজ্ঞতার কথা বললো না বাবা, মানুষ হয়ে যদি বিপদে মানুষের পাশে না থাকি তাহলে আর কি করলাম। আর দ্বিতীয়ত অনু এখন আমার মেয়ে, তাই এরকম কথা বলো না। সত্যি কাকিমা, অনু খুব লাকি যে আপনার মতন একজন মা পেয়েছে। আমার মা বাবা আজ কেউই নেই, দিদির বিয়ে হয়ে গেছে, একাই থাকি। মাঝে মাঝে যদি জ্বালাতে আসি আপনাদের কি খুব খারাপ লাগবে? একদমই না, তোমার মন চাইলে তুমি চলে এসো, আমাদের খুব ভালো লাগবে। আপনার আপত্তি নেই তো রাজদীপবাবু? মানে আপনার ভালোবাসায় একটু ভাগ বসালে? আমি এমন কোনো কেউ কেটা নই যে নামের আগে পরে বাবু আপনি এসব বসালে আমি খুব খুশি হব। রাজ বললেই আমি খুশি। আর ভালোবাসার কথা বলছেন আপনি, তা আপনি যার কাছে ভালোবাসা চাইছেন সে আপনাকে ভালোবাসা দেবে, সেটা আপনাদের ব্যাপার। এর মধ্যে আমার বোধহয় ঢোকা উচিত নয়। সুজয় মনে মনে বলল, শেষ কথাটার মধ্যে একটা ডুয়েল মিনিংয়ের গন্ধ পাচ্ছি মনে হলো। একটু পোড়া পোড়া, একটু রিসার্চ ওয়ার্ক করতে হবে বলে মনে হচ্ছে। তিতলি বলল, অনন্যাদি, এটা তোমার জন্মদিনের উপহার আমার আর সুজয়দার তরফ থেকে। তোমার জন্য একটা পারফিউমের সেট আছে এতে। থ্যাংক ইউ তিতলি, থ্যাংক ইউ সুজয়দা। মিঠি আবার বলল, মিষ্টি, ও মিষ্টি,
এই গিফটটা আমি তোমাকে দিলাম। আমি নিজে নিজে এই কার্ডটা বানিয়েছি তোমার জন্য। তুমি, আমি আর পাপা তিনজনের ছবি এঁকেছি আমি। বলো কেমন হয়েছে? ছবিতে মিঠির এক হাত ওর পাপা আর আর এক হাত মিষ্টি ধরে আছে। এই রকম ছবিটা দেখে অনু সৌম্যর মুখের দিকে তাকালো। বলো না মিষ্টি, কেমন হয়েছে? তোমার পছন্দ হয়েছে? এবার রাজ বলল, মনে হয় তোমার মিষ্টির পছন্দ হয়নি। তুমি মিষ্টি পছন্দ মতো আর একটা কার্ড বানিয়ে দিও, আর সেখানে ওই আঙ্কেলের ছবিও রেখো। উনি তো তোমার মিষ্টির খুব কাছের বন্ধু, ওই জন্যে। সৌম্য তাকিয়ে রইল। অনন্যা বলল, না সোনা, আমার খুব পছন্দ হয়েছে। এবার রীনা দেবী বললেন, অনু, এই নে, এটা তোর জন্য কিনেছিলাম। একটা শাড়ি আছে, ফ্রেশ হয়ে এক্ষুনি পরে আয়। আচ্ছা মণিমা, দাও। রীনা দেবী অনুর হাতে প্যাকেটটা দিতে গেলে অনুর হাত ঘড়ির দিকে নজর যায়। বাহ, তোর ঘড়িটা তো খুব সুন্দর। কবে কিনলি এটা? আগে তো দেখিনি। আমি কিনিনি মণিমা, আমার ঘড়ি খুব পছন্দের, তাই আজ জন্মদিনের উপহার স্বরূপ সৌম্য কিনে দিয়েছে, আবার পরিয়েও দিয়েছে। কথাটা শুনে রাজ নির্বাক হয়ে একটা নকল হাসি মুখে নিয়ে তাকিয়ে থাকে। খুব মানিয়েছে তোকে সৌম্য, তোমার পছন্দ আছে। সত্যি মণিমা, ওর পছন্দ খুব ভালো। আমার পছন্দ অপছন্দ সবও জানে, তাই আমি আগে শপিং করতে গেলে ওকেই সাথে করে নিয়ে যেতাম। জন্মদিনে ওর দেওয়া গিফট না পেলে আমার জন্মদিন সম্পূর্ণই হতো না। রাজ এবার মনে মনে বলে, আজকের দিনে আমার কিনা গিফটটা তোমাকে আর দেব না অনন্যা। তোমার সব থেকে কাছের মানুষটার কাছে তোমার পছন্দের উপহার পেয়ে তুমি যে আনন্দ পেয়েছ, সেই একই উপহার দিয়ে আমি তোমার স্পেশাল গিফটের মূল্য নষ্ট করব না। এরপর অনু ফ্রেশ হতে চলে গেল, আর মিঠি সোফায় বসে সৌম্যকে ওর খেলনা দেখাতে শুরু করলো, সাথে তিতলি আর সুজয়। আর রাজ সোফার এক পাশে বসে মোবাইলে গেম খেলছে। রীনা দেবী আর মায়াদি রান্নাঘরে। কিছুক্ষণ পর অনু এলো একটা গোলাপি রঙের ঢাকাই জামদানি পরে, সাথে কালো ব্লাউজ, কপালে ছোট্ট একটা টিপ আর হালকা লিপস্টিক, চুলটা খোলা, সাথে গলায় রীনা দেবীর দেওয়া চেনটা, কানে ছোট্ট একটা টপ, আর দু হাতে অনুর মায়ের বালা জোড়া। হালকা সাজে খুব সুন্দর দেখতে লাগছে অনুকে। রাজ অনুকে এক পলক দেখে চোখ সরিয়ে নিতে দেখল সৌম্য অবাক হয়ে অনুকে দেখছে। সৌম্য অবাক হয়ে বলল, শাড়ি পরে বেশ ভালো লাগে তো তোমাকে? এই জন্যেই বলে শাড়িতেই নারী, আর তার উপর আবার বাঙালি রমণী। বেশ মিষ্টি লাগছে তোমাকে, একদম লক্ষ্মী ঠাকুরের মতো। রীনা দেবী বললেন, ও তো আমার লক্ষ্মী মা। ঠাম্মু, তুমি যে আমাকে লক্ষ্মী সোনা বলো, মিষ্টি লক্ষ্মী হলে আমি কে? তুমি লক্ষ্মীর বাহন পেঁচা। সারাক্ষণ তো মিষ্টি ছাড়া তুমি কিছুই বোঝো না। মিষ্টি, চলো এবার আমরা কেক কাটবো। আরে এই সব কিছুর কি দরকার ছিল বলো তো? রাজ এবার বলল, জানি আমরা তোমার আপনজন বা কাছের কেউ নই, তবু তুমি আমাদের জানানোর প্রয়োজন মনে করনি অনন্যা। তবে আমরা জানার পর কিভাবে একটু আনন্দ না করে থাকি বলো তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। এরপর অনু কেক কাটে, সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করে। কেক কেটে অনু সবার প্রথমেই মিঠিকে খাইয়ে দেয়, আর মিঠি অনুকে। এরপর মণিমা, তারপর রাজ, সুজয়, তিতলি, আর সবার শেষে সৌম্যকে দিতে গেল। তবে না দিয়ে অনু কেকের টুকরোটা নিজের মুখে পুড়ে নিল, আর হাতে লেগে থাকা ক্রিমটা সৌম্যর নাকে লাগিয়ে দিল। সবাই হাসছে, আর সৌম্য তো গেছে খেপে। তবে রে, আজ তোমার কপালে দুঃখ আছে। এই বলে সৌম্য একটু কেকের ক্রিম নিয়ে অনুর মুখে লাগিয়ে দেবে বলে গেল। অনু সেটা বুঝতে পেরে সারা ড্রয়িং রুম ছুটছে, আর পিছনে সৌম্য ছুটছে। আর সুজয়ের চোখ তখন ঘুরছে, একবার সৌম্য অনুর দিকে আর একবার রাজের মুখের দিকে। একটা সময়ের পর অনু সৌম্যকে ধরে কাছে টেনে মুখে ক্রিম লাগিয়ে দিল।
তখন রাজের মুখটা সাইজের থেকে একটু যেন মনে হলো চুপসে গেছে। তাই তখন নিজেকে স্বাভাবিক করে বলল, মা, আমি বরং ডিনার অর্ডার করে দিই, মটন বিরিয়ানি আর চিকেন চপ অর্ডার করে দিই তাহলে। সৌম্য বলল, রাজ, অনু কিন্তু বিরিয়ানি খুব একটা পছন্দ করে না, ওর ফেভারিট পোলাও আর মাংস, তুমি বরং আজ অনুর পছন্দ মতো অর্ডার করে দাও। রাজ দাঁতে দাঁত চেপে একটাই শব্দ করে, ঠিক আছে। তিতলি রাজের অর্ডার দেওয়া শেষ হতে বলল, একটু গান বাজনা হলে মন্দ হয় না, না হলে পার্টিটা ঠিক জমছে না। অনু বলল, গ্রেট, তবে সৌম্য, তুমি একটা গান গাও না, তুমি তো বেশ ভালো গান গাও। রীনা দেবী বললেন, একটা গান শোনাও না সৌম্য, তাহলে শুনি তোমার গান। রাজদাও খুব ভালো গান গায়। কথাটা সুজয় বলল। সৌম্য বলল, তাই নাকি? তাহলে আমাকে গান গাইতে হলে রাজ তোমাকেও গাইতে হবে কিন্তু। আবার আমি কেন? আমার গান তো কেউ শুনতে চায়নি, তোমার গান শুনতে চেয়েছে তো। সৌম্য অবাক হয়ে বলল, মানে? না মানে, তোমার গান যে শুনতে চেয়েছে, আমার গান তো সে মাঝে মাঝেই শোনে। আজ তাই তুমি গান শোনাও, সবাই বরং তাতে খুশি হবে। সৌম্য বলল, একদম না, আজ আমি তোমাদের অতিথি, তাই আমার আবদার রাখতেই হবে। রাজ স্বল্প কথায় বলে, চেষ্টা করব। কি মজা, কি মজা, পাপা আর আঙ্কেল দুজনে গান শোনাবে। শোনাবো তো মিঠি শোনা, আজ তোমার মিষ্টির জন্মদিন সেলিব্রেট হচ্ছে, আর তোমার মিষ্টিকে ডেডিকেট করেই গান গাওয়া উচিত, কি? একদম তাই। সৌম্য এবার একটা গান ধরল। গানটা শোনো মিষ্টি মেয়ের এক গল্প। সৌম্যর সাথে অনুও গলা মেলালো। সবাই খুশি হলেও একজন খুশি হতে পারছে না। কেন পারছে না সেটা তার অজানা, তবে তার এই খুশি হতে না পারা মুখটা একজনের মনে অল্প অল্প হাসিয়ে ফুটিয়ে তুলছে। তবে বেশি পারছে না, কারণ সে এখনো সৌম্য আর অনুর রিলেশনশিপ স্ট্যাটাসটা বুঝতে পারছে না। সৌম্য বলল, এবার রাজদীপ, তুমি একটা গান শোনাও। না মানে আমাকে গাইতেই হবে মানে? মিঠি বলল, হ্যাঁ পাপা, তুমি একটা গান শোনাও না। মিঠি রাজের কোলে গিয়ে বসল। অনু মনে মনে ভাবল, আমি জানি রাজ, তোমার গানের সব সুর বাঁধা আছে তোমার অঞ্জলির ভালোবাসায়, সেখানে তুমি অন্য কারো জন্য গান গাইতে পারবে না। এরপর রাজ একটা গান ধরল। গান শেষে সবাই আনন্দ করে ডিনার করে তারপর সৌম্য, তিতলি আর সুজয় যে যার বাড়ি ফিরে যায়। মিষ্টির জন্মদিনে আজ মিঠি খুব আনন্দ করেছে, তাই সে ঘুমিয়ে পড়েছে। রীনা দেবী নাতনিকে নিয়ে নিজের ঘরেই আছে। অনু নিজের ঘরে বসে বসে বিছানায় আঁকি বুকি কাটছে। আজকে সবাই উপহার দিল, আর রাজ কিচ্ছু দিল না। এমনকি মিঠিও কার্ড বানিয়ে দিল। একদিকে বন্ধু বলে, আর বন্ধুর জন্মদিনে যে কিছু গিফট দিতে হয় সেটা উনি জানেন না। ভেবেছিলাম একবার ঘাড় ধরে গিফট আদায় করব, তারপর ভাবলাম ওর জীবনের সব কিছু তো অঞ্জলিদির জন্য, সেখানে আমি আর কে যে আলাদা করে গিফট কিনবে আমার জন্য। এছাড়া আজ যা হয়েছে সব তো রাজই করেছে, এর থেকে বেশি কিছু ওর থেকে আশা করার অধিকার তো আমার নেই। অন্যদিকে রাজ নিজের ঘরের সোফায় বসে চুপচাপ একের পর এক সিগারেট খাচ্ছে, আর সামনের সেন্টার টেবিলে রাখা ঘড়ির ব্যাগটা। এরপর কি হবে জানতে হলে শুনুন পরবর্তী পর্ব।